তো ভার্ব এবং তার ক্লাসিফিকেশন অংশ নিয়ে যদি আলোচনা করতে যাই, প্রথম জিনিসটা হচ্ছে যে এই লেকচার থেকে আপনারা কি পরিমাণ জিনিস কমন পেতে পারেন। তো নর্মালি ভার্ব থেকে কিছু কিছু প্রশ্ন ঘন ঘন আসে, যেমন ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এবং কোনটা কিভাবে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স, কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, এই ধরনের প্রশ্ন রেগুলার বেসিসে আসতে দেখা যায়। তার বাইরে রাইট ফর্ম ভার্ব আসে মাঝে মাঝে, ভার্বের বিভিন্ন ফর্ম থেকে কিছু প্রশ্ন আসে, এবং ভার্বের প্রকারভেদ, নিচের কোনটিতে কি ধরনের ভার্ব আছে, বা নিচের কোন এটি, এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে আসে। তো এটা হচ্ছে ব্যাপার। তো প্রথম কথা হচ্ছে ভার্ব কি, কোন একটা কিছুর অ্যাকশন বা কাজকে ভার্ব, অ্যাকশন বা কাজ, অ্যাকশন বা কাজের যে শব্দবাচক যা আছে সেগুলো সবই ভার্ব, যেমন ইট, স্লিপ, তারপরে হচ্ছে আপনার কি হতে পারে, আমি এখন লিখছি, রাইট, এটসেট্রা, এগুলো সব হচ্ছে ভার্ব। এখন প্রথমে যদি আসি, আমি আপনাদেরকে কিছু শব্দ দিব এবং আপনারা সেটাকে ভার্ব বানাবেন, শব্দের জন্য উপযুক্ত ভার্ব ফর্ম সাজেস্ট করবেন। লেটস ট্রাই দিস। যেমন প্রথম ইয়াটা হচ্ছে, যেমন প্রথমটা যদি আপনাদেরকে বলা হয়, যেমন ফুড, এটার জন্য ভার্ব কি হবে? ফুড, খাবার। তো কাউকে খাওয়ানো, কাউকে খাওয়ানো কি হবে? ফুডের জন্য ভার্ব ফর্ম হবে ফিড। গুড, থ্যাংক ইউ। কুল, তার জন্য ভার্ব কি হবে? ঠান্ডা, কোনো কিছু ঠান্ডা করা। কুলের জন্য ভার্ব ফর্ম কি হবে? না, ফ্রোজেন বা কোল্ড কিন্তু ভার্ব না, বুঝছেন? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। একজন পেরেছেন, প্রিমা। কুলের জন্য ভার্ব ফর্ম হবে চিল। বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পারছেন? কুলের জন্য ভার্ব ফর্ম হবে চিল, চিল মানে ঠান্ডা করা। ঠিক আছে, কোন একটা কিছু। আচ্ছা, কুলের জন্য ভার্ব ফর্ম চিল। ওকে, এবার বলেন তো দেখি, পিওরের জন্য ভার্ব ফর্ম কি হবে? পিওর, পিউরিফাই তো নাউন। ও সরি, পিউরিফাই, হ্যাঁ সরি, পিউরিফিকেশন হচ্ছে নাউন, সরি। পিউরিফাই, পিওরের জন্য ভার্ব ফর্ম হবে পিউরিফাই। ওকে। তারপরে যদি আপনাদেরকে বলা হয় লিটল মানে হচ্ছে ছোট, এখন বলেন কাউকে ছোট করা, ভার্ব ফর্ম কি হবে লিটলের জন্য? ভার্ব ফর্ম, ভেরি গুড, বি লিটল, কাউকে ছোট করা। ফ্রেন্ড, ফ্রেন্ডের জন্য ভার্ব ফর্ম কি হবে? ফ্রেন্ড, ভেরি গুড, অনেকেই পেরেছে। বি ফ্রেন্ড, আনফ্রেন্ড না কিন্তু, হ্যাঁ। ফেসবুকে আনফ্রেন্ড হয়, পরীক্ষার এক্সামে বি ফ্রেন্ড লিখতে হবে। ঠিক আছে। ম্যারি হচ্ছে বিয়ে করা, বিয়ে দেওয়া, ভার্ব কি হবে? ম্যারি হচ্ছে বিয়ে করা, বিয়ে দেওয়া, ভার্ব কি হবে? বিয়ে দেওয়া। ম্যারেজ হচ্ছে নাউন, অধিকারী পেরেছে, ভেরি গুড। সেটা হচ্ছে ম্যারি অফ, কাউকে বিয়ে দেওয়া। সর্বশেষ, সর্বশেষ যদি বলি জেন্ডার, জেন্ডার মানে হচ্ছে কি, লিঙ্গ। তো কোন একটা কিছু প্রডিউস করা অর্থে জেন্ডারের ভার্ব ফর্ম কি হবে? প্রোডাকশন অর্থে জেন্ডারের ভার্ব ফর্ম কি হবে? প্রোডাকশন অর্থে। একজন পেরেছেন, অধিকারী। উত্তর হচ্ছে এন জেন্ডার। সেম রুট, দেখেন শিওর, শিওরটা কি হবে? এশিওর। এরকম ফার্ম কি হবে? ফার্ম, ফার্ম মানে মজবুত, কনফার্ম করে বলাকে বলে অ্যাফার্ম। সার্টেইন, ভার্ব কি হবে? সার্টেন মানে নিশ্চিত, সার্টেনের জন্য ভার্ব কি হবে? অ্যানসার্টেইন না, সার্টেনের জন্য ভার্ব হবে অ্যাসার্টেইন। সার্টেনের জন্য ভার্ব কি হবে?
অ্যাসার্টিভ। সো মোটামুটি আমি ভার্বের ব্যবহারগুলা কি মোটামুটি বুঝাইতে পারছি? এই ধরনের প্রশ্ন আসতে পারে যে অমুক শব্দটার ভার্ব ফর্ম কি, তমুক শব্দটার ইয়ে কি, বা অনেক সময় রিভার্স হতে পারে, ভার্ব থেকে দিয়ে একটা ভার্ব তুলে দিয়ে বলতে পারে এটার জন্য নাউন কি হবে। এরকম রিভার্স প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে। হ্যাঁ। ওকে। সার্ট থেকে হচ্ছে সার্টিফাই, সার্টেন থেকে হচ্ছে অ্যাসার্টিভ। সার্ট যদি হয় সেটা হবে সার্টিফাই, কিন্তু যদি হয় সার্টেন তাহলে সেটা হবে অ্যাজ সার্ট। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা তাহলে মোটামুটি বুঝে গেছি যে ব্যাপারটা কি কিভাবে হয় সেটা। আচ্ছা, ভার্ব অংশ শেষ। বেসিক ফর্মস অফ ভার্ব, যে কোনো একটা ভার্বের বেস ফর্ম, যেমন যদি আমরা বলি বি হচ্ছে বেস ফর্ম, এটার ইনফিনিটিভ ফর্ম কি হবে? এটার ইনফিনিটিভ হবে হচ্ছে টু বি। এটা পাস্ট টেন্স কি হবে? এটা পাস্ট টেন্স হবে ওয়াজ বা ওয়্যার। এটার পাস্ট পার্টিসিপল কি হবে? এটা পাস্ট পার্টিসিপল হবে বিন। এটা প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? এটা পার্টিসিপল হবে বিইং। এবং এটা জিরান্ড ফর্ম কি হবে? এটা জিরান্ড ফর্ম হবে বিইং। এটা গেল এক নাম্বার। আসলে আমরা আরেকটা দেখি। বেস ফর্ম হচ্ছে ইট, ইনফিনিটিভ ফর্ম হবে টু ইট, পাস্ট টেন্স হবে এইট, পাস্ট পার্টিসিপল হবে ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল হবে ইটিং, জিরান্ড কি হবে? জিরান্ড হবে ইটিং। এভাবে করে ভার্বের বিভিন্ন ফর্ম গুলো আসে। আমরা ছোটবেলায় পড়েছি না কোন ফর্মটা কি? যেমন একজন বলছে হ্যাড, হ্যাড টু কি হবে? হ্যাড টু অক্সিলারি ভার্ব না, হ্যাড টু কোনো ইয়া ভার্ব। ঠিক আছে। ওকে। ভার্ব বানানোর কি কোনো নিয়ম আছে? আমরা ভার্ব বানাই না, আমরা অর্থগতভাবে ভার্ব অ্যাসোসিয়েট করি। আমরা কোনো ভার্ব বানাচ্ছি না, ভার্ব গুলো আছে, শুধু কোনটার সাথে কোনটা যায় সেটা আমরা জানি কিনা সেটা জানি। তো না জানলে মুখস্থ করতে হবে যে কোনটার জন্য কোন ভার্বটা হয়। ওকে। আচ্ছা, ঠিক আছে, দেখি একটা কঠিন ধরি। বলেন তো দেখি, গেস্ট শব্দের জন্য ভার্ব কি হবে? দেখি কে পারবে। গেস্ট শব্দের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব কি হবে? গেস্ট, অতিথি। একজন বলে, একজন পেরেছেন, সামুরা পেরেছেন। গেস্টিফাই বলতে কোনো শব্দ নাই। গেস্টিফাই, গেস্ট্রিক, জেস্টার, হ্যাঁ, এইসব দেন। গেস্ট কি হবে? গেস্ট হবে এন্টারটেইন, অতিথি আপ্যায়ন করতে হবে। আপ্যায়ন ইংরেজি হচ্ছে এন্টারটেইন। ঠিক আছে, এই হচ্ছে। আসলে আমরা সামনের দিকে যাই। এখানে ভার্বের অনেক বড় একটা ক্লাসিফিকেশন আছে, সবগুলা টার্ম আপনাদের জানতে হবে তা না, বাট কিছু কিছু জিনিস জানাটা খুব জরুরি। যেমন ফাইনাইট কি বুঝতে হবে, নন ফাইনাইট কি বুঝতে হবে। প্রিন্সিপাল অক্সিলারি আমরা জানি, জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর সেখানে পার্টিসিপল প্রকারভেদ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ট্রানজিটিভ ভার্ব কি, ইন্ট্রানজিটিভ ভার্ব কি, এটা ইম্পর্টেন্ট। এই পর্যন্ত যদি বুঝেন তাহলে চলবে, পরেরটা যদি না বুঝেন কোনো সমস্যা নাই। বাট অন্তত এই পর্যন্ত আমাদের সবাইকে ভার্বের ক্লাসিফিকেশনটা বুঝতে হবে। ঠিক আছে। তা আসেন আমরা এখন এই পর্যন্ত বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি। ঠিক আছে। ফাইনাইট ভার্ব হচ্ছে কোনো একটা বাক্যে ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি, অ্যাকচুয়ালি ভার্ব না। একটা উদাহরণ দিলে দেখেন, আমি যদি বলি আই হ্যাভ, আই হ্যাভ না, আই সি এ ফ্লাইং বার্ড। এই বাক্যে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলবেন সিটা হচ্ছে ভার্ব, সে অ্যাকচুয়ালি ভার্ব। আবার দেখেন, ফ্লাইং শব্দটা সে ভার্ব থেকে আগত শব্দ, ভার্ব থেকে আগত একটা অ্যাডজেক্টিভ। এরকম ভার্ব যদি ভার্ব থেকে যায় তাহলে সে হচ্ছে ফাইনাইট ভার্ব। আর ভার্ব থেকে আগত শব্দ যদি অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউন হয়ে যায়, তাহলে সে হয় নন ফাইনাইট ভার্ব। এই জিনিসটা কি সবাই বুঝছে? একটু দেখি রেসপন্স করি। ভার্ব যদি ভার্ব থাকে সে ফাইনাইট, ভার্ব যদি অন্য কোনো পার্টিসিপল হয়ে যায় তাহলে সে হচ্ছে নন ফাইনাইট। ওকে।
এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমরা ফাইনাইট কি নন ফাইনাইট কি আমরা বুঝে গেলাম। ওকে, এখন আসেন দেখি আমরা পরেরটাই যাই। তো ভার্ব, এখানে ভার্ব বলতে মেইন ভার্ব অক্সিলারি ভার্ব কোনটার, এটা হচ্ছে ফাইনাইট ভার্বের প্রকার। ফাইনাইট ভার্বের প্রকার, ফাইনাইট ভার্বই আসলে ভার্ব। ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি। এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে মোডাল অক্সিলারি আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্ব যেগুলো, প্রাইমারি বলতে বি ভার্ব বোঝায়। প্রাইমারি বলতে যত বি ভার্ব আছে সেগুলোকে বোঝায়। মোডাল বলতে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, ডিয়ার, ইউজ টু, অট টু, হ্যাঁ, হ্যাভ টু, এগুলো সব হচ্ছে মোডাল অক্সিলারি ক্লাসিফিকেশন। চলে আসেন ফাইনাইট। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে কি, আমরা আবার ডেফিনেশন দেখি। ভার্ব থেকে আগত পার্শ্ব স্পিচ ভার্ব। ভার্ব, নন ফাইনাইট ভার্ব কি, ভার্ব থেকে আগত পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি কি হবে, পার্টস অফ স্পিচ হইতে পারে নাউন অথবা অ্যাডজেক্টিভ, অথবা হতে পারে কি ইনফিনিটিভ। এক্সাম্পল নেই। আই আই লাইক টু সুইম, অথবা আই লাইক সুইমিং। তাহলে এখানে আমরা যদি দেখি লাইকটা কি, লাইকটা হচ্ছে ফাইনাইট ভার্ব। টু সুইম, সুইমিং কি, এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আসলে আমরা চলে যাই তারপর একটা, প্রিন্সিপাল আর অক্সিলারি। দেখেন, লক্ষ্য করে, আই ডু, আই ডু ওয়ার্ক, এখানে কি ডু কি, আই ডু ওয়ার্ক, ডু কি প্রিন্সিপাল ভার্ব। আবার দেখেন, আই ডোন্ট ডু ওয়ার্ক, ডোন্ট কি, এখানে ডু কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই ডু কি, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন বলেন দেখি, আই এম এ বয়, এখানে এম কি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলারি ভার্ব, উত্তর করেন। আই এম এ বয়, এখানে এম কি প্রিন্সিপাল নাকি অক্সিলারি। নর্মালি এম একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এই বাক্যে এম হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। যেহেতু প্রিন্সিপাল ভার্ব উপস্থিত নাই, এই জন্য অক্সিলারি ভার্বই প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা একটা বাক্যের প্রধানতম ভার্বটাকেই, চলে গেল শেষ। আসেন আমরা চলে যাই, ক্যান, কুড, মে, মাইট, শেয়াল, উইল, শুড কোনটা কখন হয়। ক্যান বাংলা করলে পারা যায়, পারা, এই ক্ষেত্রে কারো এবিলিটিকে নির্দেশ করে। কি নির্দেশ করে, কারো এবিলিটি, যেমন আই ক্যান রাইট। আবার আরেকটা আছে মে, এটাকেও বলা যায় পারা, কিন্তু এই ক্ষেত্রে পসিবিলিটি নির্দেশ করে। যেমন ধরেন, আই মে রাইট, আমি লিখতেও পারি, নাও লিখতে পারি। এখানে হচ্ছে আমার এবিলিটি আছে লিখার, আমার দুইটা হাত আছে, আমি লেখাপড়া জানি, সো আই ক্যান রাইট। আর এখানে হচ্ছে সম্ভাবনা, হ্যাঁ, যে তুমি কি তাকে রিপ্লাইটা দিবা। আমি বললাম আই মে রাইট, মানে হচ্ছে আমি লিখতেও পারি, নাও লিখতে পারি, দুইটাতেই বাংলায় পারা আসে, কিন্তু একটাতে অ্যাবিলিটি নির্দেশ করে আর এটাতে পসিবিলিটিকে নির্দেশ করে। এই ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড এবং মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। পোলাইটনেস শো করতে কুড ব্যবহার করা হয়। পোলাইটনেস শো করতে কুড ব্যবহার করা হয়, যেমন কুড ইউ পাস মি দা সল্ট প্লিজ। এখানে কুড কি, উত্তর হচ্ছে পোলাইটনেস। ঠিক আছে, চলে যাই শুড। শুড হচ্ছে উচিত অর্থে বসে। কি অর্থে, উচিত। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে মসজিদে, আমি একটু 2 মিনিটের জন্য নীরবে গেলাম, আজান শেষে আবার লেকচার শুরু করছি।
ওকে, আজান শেষ, আমি আবার ক্লাসে ব্যাক করতেছি। তো সুরটা আসে উচিত অর্থে। তো অনেক সময় আমরা সবকিছুতে সুর দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কখন সুরটা হবে এবং কখন সুরটা হবে না সেটা আমরা অনেক সময় বুঝি না। ফর ইনস্ট্যান্স আমি যদি বলি, ইউ আর ইউ আর বিং লেট, ইউ ড্যাশ লিভ আর্লি। এখানে কি হবে? একজন লেট হয়ে যাচ্ছে, এখন তার কি উচিত? তার হচ্ছে তাড়াতাড়ি কি লিভ করা উচিত। তাহলে এটা হচ্ছে ইউ শুড লিভ আর্লি। ইউ আর ইন এ রেস্ট্রিক্টেড এরিয়া, ইউ ড্যাশ ওয়্যার অ্যান আইডি কার্ড। এই জায়গাটায় শুড হতে পারে, বাট এখানে যদি অপশনে অপশনে যদি কোথাও মাস্ট থাকে তাহলে আনসার হবে মাস্ট। এটা কি হবে? অপশনে যদি মাস্ট থাকে তাহলে এটা আনসার হবে মাস্ট, কারণ এটা তার উচিত অনুচিতের মধ্যে নাই, এটা তার চয়েসের ব্যাপার না। এটা এখানে রেস্ট্রিক্টেড এরিয়া, এটা নিয়ম, তাকে এটা করতে হবে। উচিত অনুচিতটা হয় বিবেকের উপর। বুঝতে পারছেন? হ্যাঁ, ফুটপাতে গাড়ি চালানো উচিত না, এটার চেয়ে ফুটপাতে গাড়ি চালানো যাবে না এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ফুটপাথ ইজ নট ফর কার ড্রাইভিং, এটা কারো বিবেকের ব্যাপার না। এটা নিয়ম আছে, তুমি চালাইতে পারবে না, তুমি চালাইতে পারবে না, শেষ। ইট ইজ বাই ল। ঠিক আছে, এটা কারো চয়েসের ব্যাপার না যে আমার মন চাইলো আমি চালাবো না, মন চাইলো চালাবো, ব্যাপারটা তা না। উচিত অনুচিত হচ্ছে কি, এটা কোনো ল থাকে না, আমাদের নিজেদের ভিতরকার ইয়ে থেকে আসে। বড়দেরকে সম্মান করো, এটা আইনের কোথাও লেখা নাই, কিন্তু এটা সামাজিক প্রথা, আমরা সেটা করি, এটা হচ্ছে উচিত। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ। তা এখন বিয়েতে দাওয়াত দাও, এখন এটা তো এটা এটা কোথাও আইন নাই যে কেউ বিয়েতে দাওয়াত না দিলে আমি তার নামে মামলা করতে পারবো, এরকম কিছু নাই। সবাই করে, করলে ভালো, মানুষজন খুশি হয় তাই করে। এটা হইলো উচিত, বিবেকের উপর। এখন কারো যদি মনে হয় না আমি দিব না, তাহলে তো আপনি গ্রেফতার করতে পারবেন না, এই দোস্ত তুমি কেন করবে? গ্রেফতার তো করা যাবে না। তার পক্ষে সম্ভব হলে সে দিবে, না হলে দিবে না, এরকম। আমি বুঝাতে পারছি কথাটা? উচিত অনুচিত আসে হচ্ছে ভিতর থেকে, নিজের চেতনা বোধ থেকে। হ্যাঁ, নৈতিকতা মূল্যবোধ সুশাসনে পড়ছেন না, উচিত্ত বোধ। এই উচিত অনুচিত আসে হচ্ছে ওই ঔচিত্য বোধ থেকে। আর যেটা বাই ল, সেটা বাই ল। ইজ ইট ক্লিয়ার? আমি কি সবাই বুঝাতে পারছি না বুঝাতে পারি নাই? একটু ইয়েস নো ভেরি গুড দেখতে চাই। এই হলো শুটের ব্যাপার। ঠিক আছে, আসেন আমরা চলে যাই তারপর। শ্যাল। শ্যাল দিয়ে দুইটা জিনিস নির্দেশ করে। একটা হচ্ছে ফিউচারে কোনো কিছু হবে, যেটা হচ্ছে ফিউচারে কোনো একটা কিছু হবে যেটা হচ্ছে আই বা উইর সাথে বসে, আই বা উইর সাথে। আরেকটা হচ্ছে সুডের বেসিক, সুডের প্রেজেন্ট ফর্ম হিসাবে ঔচিত্য বোধ বোঝাতে। ঔচিত্য কিংবা আহ ঔচিত্য কিংবা হচ্ছে মোরাল অব্লিগেশন। যেমন কখনো কোনো দলিল পড়ছেন? দলিল দস্তাবেজ পড়ছেন কখনো? দলিল দস্তাবেজ পড়লে দেখবেন দলিল দস্তাবেজের মধ্যে শ্যাল লেখা থাকে। যেমন an employee shall not do this, the customer shall not return the your product after 7 days। এটা হলো তার মানে মোরাল অব্লিগেশন, তাকে দিয়ে দিছে, তুমি এর বেশি তুমি করতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমি 2 দিন আগে, শুনেন, বাঙালি খুব অদ্ভুত জাতি, খুবই অদ্ভুত জাতি। কেন অদ্ভুত জাতি? 2 দিন আগে আমি গেছি শপিং এ। মজার জিনিস বলি, শপিং এ গেছি। তো যেই দোকানে আমি শপিং এ গেছি, এরা সব ধরনের কাপড় চোপড় বিক্রি করে। তো এবং ওদের একটা নিয়ম হচ্ছে যে 1 মাসের মধ্যে কোনো একটা কাপড় আপনি কিনে নিয়ে গেছেন, সেটা যদি আপনার সাইজে না হয় কিংবা কোনো কারণে যদি আপনার ইয়ে না হয়, আপনি সেটা দিয়ে আরেকটা কাপড় নিয়ে যেতে পারেন। তা আমি যখন বিল পে করতে গেছি, যে দেখি কাউন্টারে তুমুল ঝগড়া চলতেছে ওই পাশের বিক্রেতাদের সাথে একজন কাস্টমারের। তো ব্যাপারটা কি নিয়ে ঝগড়া? ব্যাপারটা হলো কাস্টমার একটা একটা আন্ডারওয়্যার খরিদ করছে।
এখন সেটা বাসায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তার মনে হয়েছে এটা তার ফিটিং হয় না, এখন সে আন্ডারওয়্যার ফেরত দিয়ে সে এক্সচেঞ্জ চায়। এখন দোকানদার তারে বুঝাইতেছে যে ভাই এই আইটেম তো আমরা ফেরত রাখি না। কাস্টমার বলে আপনাদের পলিসিতে আছে, আপনারা কেন ফেরত নেবেন না? তো বুঝাইতেছে এটা পার্সোনাল ক্লোথ, এটা আমরা ফেরত নেই না। তো এখন এটা আর তারে বোঝানো সম্ভব হচ্ছে না যে এটা কেন। তা আমি পরে সেলসম্যানের জিজ্ঞেস করলাম আপনি কি এটা ফেরত নিচ্ছেন না নিচ্ছেন না? তো সেলসম্যান বলতেছে উনি তো আমাকে এটা ফেরত নিতে চাপ দিতেছে। তখন আমি পরে, আমিও কাস্টমার, পরে আমি বললাম আপনি যদি এটা ফেরত নেন তাহলে আমি আর কোনোদিন আপনার এখানে শপিং করতে আসবো না। আল্লাহ জানে আপনি আর না জানি কি কি জিনিস ফেরত দিয়ে আসতেছেন অন্যান্য কাস্টমারদের কাছে। আর এই লোকরা আর কে কিভাবে বুঝাবে বলেন, বুঝতে পারছেন ব্যাপারটা? তো অনেক কিছু আছে পলিসিতে থাকে, আবার অনেক কিছু আছে বাস্তবে এটাকে ইনকর্পোরেট করা সম্ভব হয় না, ঠিক আছে? এর চেয়ে ভালো এক্সাম্পল দিয়ে আমার মনে হয় ঔচিত্যবোধ আর বোঝানো সম্ভব না। আশা করি আই হ্যাভ গিভেন ইউ দ্য বেস্ট এক্সাম্পল অফ ঔচিত্যবোধ। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? হুম। আচ্ছা, আসেন আমরা সামনের দিকে যাই। আমি জানি না আমার গল্প শুনে আপনারা মজা পাইছেন কিনা, কিন্তু আমি হল অফ করে বলতে পারি ওই মোমেন্টে যদি আপনি এখানে আমার জায়গায় উপস্থিত থাকতেন, আপনি ঝগড়া থেকে অনেক মজা পাইতেন। আমার সেদিন মানে আমার এত মজা লাগছে, আমি যার যার সাথে দেখা হয়েছে সবাই এই কাহিনী বলছি সারাদিন। তো ঠিক আছে যে একজন মানুষ, এটা হলো অ্যাকচুয়াল ক্রাইসিস, রিয়েল ক্রাইসিস, ঠিক আছে? ওকে, আসেন সামনের দিকে যাই। আচ্ছা, উড কি, মাস্ট কি, উড বেটার কি, ইউজ টু কি? উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম। উইলের পাস্ট ফর্ম, এর বাইরেও পোলাইটনেস বুঝাইতে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়। পোলাইটনেস বুঝাতে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এই জিনিসটা ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে টেন্সটা প্রেজেন্টে থাকে, এটা পাস্ট টেন্স হয়ে যায়। মাস্ট হচ্ছে অব্লিগেশনস, লিগ্যাল অব্লিগেশনস। লিগ্যাল অব্লিগেশনস এ হয়, যেটা একটু আগে দেখাইছি। অনেক ক্ষেত্রে মাস্ট হচ্ছে আপনার এভিডেন্স সহ হয়, যেখানে এভিডেন্সটা ক্লিয়ার। যেমন ধরেন, অল দ্য স্ট্রিটস আর ওয়েট আউটসাইড, ইট ড্যাশ হ্যাভ রেইন। এখানে কি হবে? এখানে এভিডেন্স আছে, বৃষ্টি হয়েছে, বাইরের সকল রাস্তাগুলো ভেজা, সো এটার আনসারে হবে ইট মাস্ট হ্যাভ। বুঝতে পারছি? আচ্ছা, ইউজ টু হচ্ছে কোনো একটা কিছু ব্যাপারে আহ, মানে অভ্যাসবশত কোনো কিছু। যেমন যেমন আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি, ওয়েকিং আপ, এটা হচ্ছে উড বেটার কি, উড বেটার হচ্ছে কোন একটা কিছু বেটার অল্টারনেটিভ সাজেস্ট করা, বেটার অল্টারনেটিভ। যেমন ধরেন, আই উড বেটার লিভ আর্লি, আমি বরং তাড়াতাড়ি চলে যাই। এখানে আমার কোনটা করলে ভালো হয়, বেটার অল্টারনেটিভ, সেটা হচ্ছে আমি এখানে সাজেস্ট করতেছি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ওকে। আচ্ছা, জুবাই জিজ্ঞেস করছে স্ট্রিট ওয়েটের সাথে তো বাধ্য রুলস এর রিলেশন নেই, তাহলে মাস কেন হবে? ওই যে 2 নাম্বার রিজনটা এভিডেন্স। জুবাইয়ের মাস্টের ক্ষেত্রে তো আমি দুইটা বলছি, একটা হচ্ছে লিগাল অব্লিগেশন আর একটা হচ্ছে এভিডেন্স, কনক্রিট এভিডেন্স যদি থাকে সেক্ষেত্রেও মাস্ট। ঠিক আছে, ওকে। আসলে আমরা চলে যাই ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বলতে বোঝায় যেই ভার্বের অবজেক্ট নেওয়ার ক্যাপাসিটি আছে সে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট নেওয়ার ক্যাপাসিটি নাই সে হচ্ছে ইন্ট্রানজিটিভ। একটা উদাহরণ দিই, আই ইট রাইস। এখানে রাইস হচ্ছে ইট ভার্বের অবজেক্ট। ওকে, আমি যদি বলি আই এম এ বয়,
তো এখানেও দুইটা স্ট্রাকচার সেম। আই এর জায়গায় আই, ইটের জায়গায় এম, রাইসের জায়গায় এ বয়। কিন্তু এখানে এ বয় কি এম ভার্বের অবজেক্ট? উত্তর হচ্ছে না। এ বয় আই এর বিকল্প পরিচয়, সে সাবজেক্টের বিকল্প পরিচয়। কিন্তু ওইখানে রাইস হচ্ছে ইট ভার্বের অবজেক্ট। আমি কি বুঝাতে পারছি? দেখেন, রাইস আর আই এক জিনিস না। রাইস আর আই এক জিনিস না, কিন্তু আমি কিন্তু এ বয় দুইটা একই জিনিস, একই ব্যক্তি। বুঝাতে পারছি কথাটা? দেখেন তো বুঝছেন নাকি? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। এখানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। এইখানে এই দুইটা একই জিনিস, মাঝখানের ভার্বটা কেবলমাত্র একটা কানেকশন তৈরি করে। যেমন এটাকে চাইলে প্যাসিভ করা সম্ভব, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু এটাকে প্যাসিভ করা পসিবল না, এ বয় ইজ বিন বাই মি, এটা করা সম্ভব না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি না পারিনি? আসেন ধরেন, ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ বোঝার জন্য আরেকটা উপায়। আই প্লে ফুটবল। ওকে, এটা সম্ভব, আই প্লে ফুটবল, কোনো অসুবিধা নেই। এখানে যদি বলি দা সান রাইজেস, এরপর একটা অবজেক্ট দিতে পারবেন? দা সান রাইজেস এর পর একটা অবজেক্ট দিতে পারবেন? আমি আপনাদেরকে যদি আজকে সারাদিন সময়ও দেই, রাইজ ভার্বের পর একটা অবজেক্ট আপনি দিতে পারবেন না যেটা দিয়ে ভয়েস চেঞ্জ করা যায়। যেমন আপনি বলেন দা সান রাইজেস ইন দ্য ইস্ট, তা আপনি কি বলবেন? দা ইন দ্য ইস্ট ইজ রাইজেন বাই দ্য সান? সম্ভব? ভয়েস চেঞ্জ করা যাবে? ভয়েস চেঞ্জ করা সম্ভব না। এই জন্য ইনট্রানজিটিভ ভার্বের কোনো ভয়েস চেঞ্জ হয় না। রেগুলার প্রসেসে ইনট্রানজিটিভ ভার্বের কোনো ভয়েস চেঞ্জ হয় না। যেমন দেখেন, আই ডাইড, আই ডাইড, কিন্তু ডাই তো ভার্ব। এখন তারপর একটা অবজেক্ট দেন। আচ্ছা, সারাদিন চেষ্টা করেন। আই ডাইড কি, এরপরে কি অবজেক্ট কি দিবেন? কোনো অবজেক্ট আসবে না। মনে করেন আপনি দিলেন আই ডাইড এ ডেথ, আপনি কি বলতে পারবেন এ ডেথ ওয়াজ ডাইড বাই মি? ভয়েস চেঞ্জ করা যাবে? যাবে না। ইট ইজ নট পসিবল টু চেঞ্জ দ্য ভয়েস। সো ইন্ট্রানজিটিভ ভার্বের ধরার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে ভয়েস চেঞ্জ করা যায় না। ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা যায়। সো ট্রানজিটিভ ভার্বের ডেফিনেশন কি? এর পাশে আগে লিখে রাখি ট্রানজিটিভ, এর পাশে লিখে রাখি ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের, তাহলে ট্রানজিটিভ ভার্ব কি? অবজেক্ট নেওয়ার ক্যাপাসিটি আছে, অবজেক্ট নেওয়ার সামর্থ্য রাখে, সামর্থ্য রাখে। ওকে। ইনট্রানজিটিভ কি? অবজেক্ট নেওয়ার সামর্থ্য নাই, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। ঠিক আছে, ক্লিয়ার? তো ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভকে আমরা শিখে গেলাম। সাধারণ সাধারণ নিয়মে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ভয়েস চেঞ্জ করা যায় না। ভয়েস চেঞ্জ করা যায়। ওকে। জিয়ন প্রশ্ন করেছেন ট্রানজিটিভে কি অলওয়েজ অবজেক্ট থাকবে? অবজেক্ট থাকাটা ম্যান্ডেটরি না, কিন্তু তার অবজেক্ট নেওয়ার ক্যাপাসিটি আছে। আপনি আই ইট রাইস না বলে আপনি আই ইট পর্যন্ত বলে রেখে দিয়েছেন, অসুবিধা নাই। তাতে সে ট্রানজিটিভই আছে, কিন্তু তার অবজেক্ট নেওয়ার ক্যাপাসিটি আছে, সে হয়তো নেয় নাই। বুঝেন, আমার সামর্থ্য আছে একটা বাড়ি করার, আমি বাড়ি করি নাই, সেটা সমস্যা নাই, কিন্তু আমার সামর্থ্য আছে। আর এটাতে সামর্থ্যই নেই। ব্যাপারটা বুঝাইতে পারছি? ওকে। তখন আইডেন্টিফাই করবেন পরে অবজেক্ট দেওয়া যায় কিনা, কোনো অবজেক্ট বসানো যায় কিনা, তারপর একটা অবজেক্ট দেওয়া যাচ্ছে কিনা এটা দিয়ে। বুঝছে? সামিউল বলতেছে হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট। তো হয়, অবজেক্টটা দেওয়া যাচ্ছে কি, এ কার অ্যাক্সিডেন্ট ওয়াজ ডেড বাই হিম। ভয়েস চেঞ্জ করা যাচ্ছে সামিউল? একটি কার অ্যাক্সিডেন্ট, তার দ্বারা মারা গিয়েছিল, বলা যাবে?
মাহবুব জিজ্ঞেস করেছেন আই এটা কি সেন্টেন্স হবে? হ্যাঁ হবে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, সেন্টেন্স হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অবজেক্ট দেওয়া যাচ্ছে না তো, সে অবজেক্ট না তো। হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট, এখানে ইন এ কার অ্যাক্সিডেন্ট তার অবজেক্ট না তো। বুঝতে পারছি, এটা অবজেক্ট না, আপনি মনে করছেন এটা অবজেক্ট, এটা অবজেক্ট না। আই এম এ বয় অবজেক্ট না। হি ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট যদি আমরা বলি, এখানে ইন এ কার অ্যাক্সিডেন্ট একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সে অবজেক্ট না কিন্তু। অবজেক্ট সবসময় নাউন হয় বা প্রোনাউন হয়, অ্যাডভার্ব কখনো অবজেক্ট হয় না। স্যামুয়েল বুঝে গেছে? আমি যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে ইন দ্য ইস্ট কিন্তু কোনো অবজেক্ট না, সে একটা অ্যাডভার্ব। সে একটা অ্যাডভার্ব, সে নাউন বা প্রোনাউন না। এই ব্যাপারে আপনারা এই ক্লজের ক্লাসে, ক্লজ এবং ফ্রেজের ক্লাসে আপনারা বিস্তারিত শিখতে পারবেন। ঠিক আছে, জেনে রাখেন যেটা অ্যাডভার্ব না। আর সরি, এটা নাউন না, এটা অ্যাডভার্ব, এটা জেনে রাখেন আজকে। ওকে, গেল। চলে যাই আমরা তার পরেরটাই। হ্যাঁ, ওকে। এখানে একটা প্রশ্ন করেছে যে এখানে অ্যারাইভ, এটা কি টাইপের ভার্ব, দেখি আপনারা পারেন নাকি। পোল কোশ্চেন 1 লঞ্চ করে দিলাম, রেসপন্স করেন। ওকে, তো আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই ভোট দিয়ে দিয়েছে। পোল কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা 78% সঠিক উত্তর করেছেন, আর বাকিরা একটু ভুল করেছেন। এটা সঠিক উত্তর হবে ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ অ্যারাইভের পরে এই অ্যাট দ্য ক্লাসরুমটা এটা কোনো অবজেক্ট না কিন্তু। আপনি বলতে পারবেন অ্যাট দ্য ক্লাসরুম ওয়াজ অ্যারাইভড বাই আস, ঠিক আছে, এরকম কিন্তু বলা সম্ভব না। সো এখানে অ্যারাইভ হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ইন্ট্রানজিটিভ। ওকে। মাহবুব বলতেছে ভাইয়া একটা সেন্টেন্স হতে তো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট তিনটাই লাগে না, এই কনসেপ্টটাই তো ভুল। একটা সেন্টেন্স হতে সাবজেক্ট ভার্ব দুইটাই যথেষ্ট, অবজেক্ট কোনোই না। আমরা তো মনে করি কি সেন্টেন্সের 3 নাম্বার পার্টটা বোধহয় অলওয়েজ অবজেক্ট, ব্যাপারটা কিন্তু তা না, অবজেক্ট ইজ এ ডিফারেন্ট থিং। এখন তো এটা তো বুঝাইতে হলে অন্যভাবে বুঝাইতে হবে। দেখেন, আই এম, সেন্টেন্স শেষ। গো, সেন্টেন্স শেষ। এখানে কোনোটাতেই অবজেক্ট নাই। এটাতে সাবজেক্ট উজ্জ্ব আছে, সেটা হচ্ছে ইউ, সেন্টেন্স শেষ। সো সেন্টেন্স হতে এতটুকুই যথেষ্ট। এখন পরের পার্টে যেটা থাকে, আই এম এ বয়, এখানে এ বয় হচ্ছে, এটাকে বলে কমপ্লিমেন্ট। হি ইজ সিক, এখানে সিক কি, সে একটা অ্যাডজেক্টিভ, কাজেই সেও অবজেক্ট না। সেও কি, সে হচ্ছে কমপ্লিমেন্ট। হি রানস ফাস্ট, এখানে ফার্স্ট কি অবজেক্ট? উত্তর না, এখানে ফার্স্ট একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটাই কি, এই অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডভার্ব। যদি পরের অংশটা নাউন কিংবা অ্যাডজেক্টিভ হয় এবং সে আগের অংশকে রেফার করে, যেমন সিক কে হি সিক, এ বয় কে আমি এ বয়, তাহলে আগের অংশকে রেফার করলে তাকে আমরা বলি কমপ্লিমেন্ট। আর তার বাইরে যে কোনো সময় অ্যাডভার্ব আসতে পারে, অ্যাডভার্ব গুলাকে বলে অ্যাডজাঙ্ক্ট। আই এম কিভাবে ভার্ব হয়? এম ভার্ব না।
শুধু লিসেন বললে সেন্টেন্স হবে? হ্যাঁ হবে, শুধু লিসেন বললে সেন্টেন্স হবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছি? সবাইকে বুঝতে পারছি? ইট ইজ নট নেসেসারি ফর এ সেন্টেন্স টু হ্যাভ এন অবজেক্ট। ইট ইজ নট নেসেসারি। অবজেক্ট কিছু কিছু সেন্টেন্সে হয় মাত্র।